শান্ত বিকেল, ফুরফুরে দক্ষিণা বাতাস এসে দুলিয়ে দিয়ে যাচ্ছে উত্তপ্ত গাছগুলিকে। আফ্রিকার মধ্যে স্থল ঘেরা একটি দেশ সিরা। গ্রীষ্মে গরম এখানে অতিমাত্রিক, আবার শীতে প্রবল ঠান্ডা। মোটামুটি উন্নত দেশ। জাকুমালিয়া জাতীয় উদ্যানের তত্ত্বাবধানে এনজামিনাতে IARI অর্থাৎ এনজামিনা অ্যানিমাল রিসার্চ ইনস্টিটিউট নামে একটি সংস্থা রয়েছে, যেখানে মূলত ট্রান্সজেনিক প্রাণী পরিচর্যা করা হয়। বিভিন্ন আলাদা আলাদা গোত্রের প্রাণীদের সংকরায়ন করে উন্নত প্রজাতি সৃষ্টি করা হয় এখানে। আজ সেখানে বিভিন্ন জেনেটিক বিজ্ঞানীরা পরিদর্শনে এসেছেন। হঠাৎ একটা খবর যেন আগুনের মতো উড়ে এলো। IARI এর এক সদস্য মেরিকো হঠাৎ নাকি অসুস্থ হয়ে পড়েছে। সে ট্রান্সজেনিক প্রাণীদের পরিচর্যা করে, অর্থাৎ তাদের সেবা যত্ন করে। পরিদর্শন শেষে সব বিজ্ঞানীরা চলে গেলেন। শুধু প্রফেসর প্রাচী মেরিকোর কি হয়েছে তা দেখার জন্য থেকে গেলেন। একটা ছোট তাঁবুর মতো ঘরে শুয়ে রয়েছে মেরিকো। প্রফেসর প্রাচী সেই ঘরে প্রবেশ করে মেরিকোকে দেখলেন এবং বললেন, She should be rushed to the nearest medical center. Otherwise, there may be danger. তারপরই ওখানের লোকেরা তাকে দ্রুত নিয়ে গেল। প্রফেসর প্রাচী ছোট তাঁবু থেকে বেরোতে যাবে, হঠাৎ একটা চিরকুট সামনে দেখে সেটা তুলে দেখল তাতে বাংলাতে কিছু লেখা আছে। প্রফেসর প্রাচী বাঙালি, গবেষণার জন্য সিরায় এসেছেন। এখানে বাংলা ভাষা সেরকম কেউ জানে না, আর তিনি আরবি বলতে পারেন না, তাই বাধ্য হয়ে ইংরেজি ভরসা। কিন্তু এখানে বাংলা ভাষায় লেখা চিরকুটের থেকেও যেটাতে বেশি অবাক হলেন, ট্রান্সজেনিক প্রাণী নিয়ে কিছু নতুন তত্ত্ব, তাও আবার বাংলাতে, একদম নির্ভুল তত্ত্ব। কিন্তু এখানে সেটা আবার বাংলাতে লেখা। এ প্রশ্নে বিস্মিত হয়ে তিনি কৌতূহলী কণ্ঠের ডাক দিলেন, কেউ একটু শুনবেন? একটা তরুণ, পরনে নোংরা জামা কাপড়, খোঁচা চুল, খোঁচা দাড়ি, হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলতে শুরু করলেন, চুপ করুন, দয়া করে চুপ করুন। প্রাচী থমকে গেল। এখানে বাঙালি মানুষ? তারপর ইতস্তত হয়ে বললেন, কে কে তুমি কে? আগন্তুকটি একটা ঢোক গিলে বললেন, আমি পামির। আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। আপনি চিৎকার করছিলেন, তাই আমি এসে দেখছিলাম কি ব্যাপার সব। চিৎকার নয়, আমিও দেখছিলামই। আমি জানতাম এখানে কেউ বাংলা বোঝে না, তাই ইচ্ছা করেই বলছিলাম কেউ একটু শুনবেন। আর তখনই বুঝেছিলাম যে বাংলায় এটা লিখেছে সেই একমাত্র বাংলা বোঝে, আর বাংলাতে ডাক দিলে সেই ছুটে আসবে। আর আপনি ছুটেও এলেন তৎক্ষণাৎ। একবার চোখের পলক ফেলে পামির একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রফেসর প্রাচী বললেন, এই চিরকুটের নতুন যে তত্ত্বটা আছে সেটা কি আপনি লিখেছেন? ঠোঁটের কোণে একটা অবসাদ ও চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট পামিরের। সে কপালটা হাতে করে একবার মুছে নিয়ে বলল, ও দেশে আমার কেউ নেই। কিশোর বয়সেই আমি সিরাতে চলে আসি, তারপর এখানে এই কাজটা পাই, খাওয়া পড়ার বিনিময়ে এই প্রাণী পরিচর্যা। কিন্তু আমার এই বিষয়ে একটা নেশা জন্ম নিচ্ছিল, তাই আমি লুকিয়ে লুকিয়ে বই কিনতে শুরু করি। রাতের গভীরে পড়াশোনা শুরু করি, সব তত্ত্ব ডায়েরিতে লিখে রাখি। আমি জানতাম এখানের কেউ বাংলা বোঝে না, আর যদি কেউ জানতে পারে এসব নিয়ে, তাহলে এরা আমাকে ও আমার সব বই সব কিছু শেষ করে দেবে। ওখানের একটা চিরকুটের তত্ত্ব আপনার হাতে চলে যায়। আপনি দয়া করে কাউকে এসব বলবেন না। প্রফেসর প্রাচী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন। ভ্রু কুঁচকে তিনি বললেন,
আপনি এখানে কেন পড়ে আছেন? যে কোনো বড় বিজ্ঞানীদের সাথে আপনি কাজ করতে পারেন তো। আর এই আস্তাকুড়ের অন্ধকার তো আপনার মাহাত্ম্যকে ধীরে ধীরে গ্রাস করে নেবে। এই বিজ্ঞান আপনার মতো একজনকে পেয়েও হারিয়ে ফেলছে। মনে মনে প্রফেসর প্রাচী ভাবলেন, এমন একজনকে দেখলাম, সত্যি অবাক হওয়ারই কথা। তারপর সম্বিত ফিরে পেয়ে বললেন, যাই হোক, নিজের খেয়াল রাখবেন, আর কিছু দরকার পড়লে জানাবেন। এই আমার ফোন নাম্বার। এই বলে একটি চিরকুট ধরিয়ে দিলেন তিনি। পরের দিন সকালে প্রফেসর প্রাচীর কাছে খবরটা আসতেই তিনি ছুটে গেলেন IARI দপ্তরে। তার এখানে সেরকম চেনা কেউ নেই যে পামিরের ব্যাপারটাতে তাকে সাহায্য করবে। কাল পামিরের সাথে তার গোপন কথোপকথন ওখানের কেউ একজন বুঝে ফেলেছে। সে বাংলা জানে না, কিন্তু চিরকুট ও ডায়েরি দেখে তার মনে একটা সন্দেহ জন্মায়। তারপর সে সব কিছু বলে দেয় ওখানের সকলকে। ওরা পামিরের ওপর শারীরিক অত্যাচার করে। পামির তাদের সব সত্যি জানিয়ে দেয়, কিন্তু ওরা পামিরকে বিশ্বাস করে না। পামিরের বই, ডায়েরি সব পুড়িয়ে দেয়। পামিরের উপর আরও অত্যাচার শুরু করে। অনেক মারধরের পর খাবার জল ছাড়া একটা খাঁচাতে ফেলে রেখেছে তাকে। তাদের ধারণা পামির কোনো দেশের গোপন গুপ্তচর বিজ্ঞানী, যে IARI এর সব তথ্য চুরি করে ট্রান্সজেনিক প্রাণীদের নিজের দেশে পাঠিয়ে দিতে চায়। প্রফেসর প্রাচী তাঁবুর পিছনের দিকে নিস্তব্ধে একটু হেলে দাঁড়িয়ে রইল, কখন জায়গাটা ফাঁকা হবার অপেক্ষায়। সকাল গড়িয়ে প্রায় রাত হতে যায়, তখনও প্রফেসর প্রাচী একইভাবে দাঁড়িয়ে। রক্ষীদের মুখে ঘুমাভাব দেখে প্রাচী ধীরে ধীরে এগিয়ে গেলেন। যেহেতু আগে একবার এসেছেন, তাই পথ চিনতে আর অসুবিধা হলো না। মাথার ক্লিপ খুলে নীরবে খাঁচা খুলে দিলেন। পামির পুরোটা দেখে বলল, আপনি? আস্তে কথা বলো, চুপচাপ বেরিয়ে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তারপর চুপচাপ বেরিয়ে এসে তারা IARI ছেড়ে বেরোতে যাবে, এমন সময় একজন রক্ষীর চোখে পড়ে গেল ব্যাপারটা। সে জরুরি অ্যালার্ম বাজিয়ে দিল, তারপর গুলি চলল। কিন্তু তার মধ্যেও কোনো মতে তারা প্রাণ নিয়ে বেঁচে বেরিয়ে গেল। সেদিন রাত্রে তারা ইনজামিনারের শেষে একটা শহরের একটা পাথর দিয়ে তৈরি ঘরে আশ্রয় নিল। পামির ক্লান্ত, শরীর ঘরমাক্ত, খিদে তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এই বুঝি তার। সেই সময় প্রফেসর প্রাচী তার খাবারের ব্যবস্থা করে দিল। গলায় জল পড়াতে প্রাণ ফিরে পেয়ে সে প্রফেসর প্রাচীর পায়ে লুটিয়ে পড়ল। সে তাকে অন্ধকূপ থেকে নিয়ে এসে আলো দেখিয়েছে। প্রাচী এখন ভগবান তার কাছে। পামিরের সব জিনিস যে তারা পুড়িয়ে দিয়েছে, সে ঘটনা খুলে বলল সে প্রফেসর প্রাচীকে। প্রাচী তাকে বলল, আমরা দুজন মিলে নতুন একটা কিছু আবিষ্কার করব। আপনি আমাকে নতুন জীবন দিলেন। আপনি যা বলবেন আমি তাই করব। না, ব্যাপারটা সেটা নয়। আসলে আমাদের লোককে জানাতে হবে যে আমরা কি পারি। নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতোই গল্প ক্যাফের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রথমবার একটা সায়েন্স ফ্যান্টাসির গল্প আপনাদের শোনাতে চলেছি। আজ আপনারা শুনবেন লেখক রূপম মুখার্জির কলমে দি আনবর্ন চাইল্ড। রূপম মুখার্জির জন্ম বাঁকুড়া জেলার প্রত্যন্ত এক গ্রামে। তিনি ডাক্তারির ছাত্র। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি উৎসাহ, সে উৎসাহে আজও ভাটা পড়েনি। ইতিমধ্যে
বেশ কিছু ইউটিউব চ্যানেলে তার গল্প প্রতিবেশিত হয়েছে। মূলত ভৌতিক গল্পের লেখক হিসেবেই তিনি বিশেষ পরিচিত। বিভিন্ন পত্রিকা দিয়ে লেখা শুরু, পরে বিভিন্ন পত্রিকাতে সম্পাদনা করেন। প্রকাশিত রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার বই বেরঙিন কলম প্রকাশনী থেকে ফিরে এসো বসন্তের গল্পে, এছাড়াও প্রকাশিতব্য গল্প সংকলন ভূত আছে কি এবং উপন্যাস পরের খুনটা কবে, বইটি কিনতে চাইলে এবং প্রকাশিতব্য বইগুলো প্রি বুক করতে রূপম মুখার্জি 236@gmail.com এই মেলে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের গল্প পাঠে রয়েছে সৌভিক। অন্যান্য চরিত্রে রয়েছে শুভপ্রিয়, পায়েল, গার্গী, ঋতশ্রী, শিশুশিল্পী মাস্টার সৌনক, পোস্টার ডিজাইনে শুভপ্রিয়, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে অর্ণব। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তাহলে শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। পরের দিন সকাল, প্রফেসর প্রাচী খাবার জোগাড়ের জন্য বাইরে গেছেন। পামির বসে বসে কিছু একটা ভাবছে। এমন সময় হঠাৎ হাঁপাতে হাঁপাতে প্রফেসর প্রাচী ঢুকলেন। আমরা আর বাইরে বেরোতে পারবো না বোধ হয়। কেন, কি হয়েছে? আমাদের পুলিশ খুঁজছে। বাজারের সামনে পুলিশ দেখে আমি সন্দেহ করি। তারপর সেখানেই একজনকে জিজ্ঞেস করি, তিনি বললেন যে পামির ও প্রাচী বলে দুজনকে খুঁজছেন ওনারা, আর সাথে আপনার ছবিও চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এই দেখুন আপনার ছবি, ওই বৃদ্ধ আমাকে দিলেন। বলেই একটা কাগজ পামিরের হাতে ধরিয়ে দিলেন। প্রফেসর প্রাচীর ঠোঁটের উপরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কপালের ঘামগুলো যেন ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে বৃষ্টির ফোঁটার মতো মাটিতে পড়ে যাচ্ছে। দুজনেরই কপালে হাত। বসে বসে তারা চিন্তামগ্ন। আমাদের ছদ্মবেশে কাজ করতে হবে। ওই ছদ্মবেশেই আমাদের বাইরে বেরোতে হবে। তাছাড়া আপনার ছবিও বাইরে ছড়িয়ে গেছে, তাই ভরসা এখন ওইটাই। ওখানের প্রান্তেই একটা ছোট ল্যাবও আছে, অনেক পুরনো। সেখানের লোকেদের সাথে কথা বলে ছদ্মবেশে তারা ল্যাবেও যাওয়া আসা করতে লাগলো। এনজামিনারের IRI আবার একটা পরিদর্শন মেলা আয়োজিত হবে। এ খবর শুনেই পামির প্রাচীকে সেখানে যাবার ব্যাপারে প্রস্তাব জানালো। তারা ঠিক করলো ছদ্মবেশে তারা আবার যাবে। সেখানের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। পামির সেজে উঠল পাম নামের একটি মেয়েতে, আর প্রফেসর প্রাচী বৃদ্ধ একটি মেয়ে, অর্থাৎ পামের মা হিসেবে। IRI পৌঁছে তারা পামিরের পুরনো জিনিসগুলো খোঁজার চেষ্টা করল, কিন্তু তারা পামিরের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। সেখানে মেরিগোকে দেখল পাম। মেরিগোর চোখের দিকে তাকিয়ে রইল পাম, কিন্তু মেরিগো হয়তো তাকে সাধারণ মেয়ে ভেবে পাত্তা দিল না। পাম যেহেতু মেয়ে, তাই সে নির্দ্বিধায় মেরিগোর সাথে কথা বলতে পারে, বন্ধুত্বও করতে পারে। মেরিগোর কাছে গিয়ে সে আলাপ পরিচয় পর্ব সেরে তার সাথে বন্ধুত্ব করে নিল। এদিকে প্রফেসর প্রাচী ছদ্মবেশে তাদের নিয়ে কি কথা হচ্ছে গুণী ব্যক্তিদের মধ্যে, তা তাদের মধ্যে থেকে জানার চেষ্টা করল। একটু আলাদা করে পাম অর্থাৎ পামির গোপনে মেরিগোকে একটি চিঠি ধরিয়ে দিল। প্রফেসর প্রাচীর মনে হলো তারা হয়তো এখানে খুব বেশি নিরাপদ নয়, তাই পামকে নিয়ে সে সেই স্থান থেকে বেরিয়ে এলো। পাম যে মেরিগোকে চিঠি দিয়েছে সে ব্যাপার প্রফেসর প্রাচী লক্ষ্য করেছেন। তিনি পামিরকে সবটা জিজ্ঞেস করলেন। আসলে পামির মেরিগোকে অনেক দিন ধরেই গোপনে ভালোবাসে। পামির সেসব কথা জানালো প্রাচীকে। মেরিগো বাংলা জানে, আমি ওকে বাংলা শিখিয়েছি। জানেন, আজ যখন ওর সাথে কথা বললাম ও আমার নাম করছিল। ও ভেবেছে পামির ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি ওকে কিছু বলিনি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এখন কি করবেন আপনি?
আমি একটা চিঠি এখান থেকে লিখে নিয়ে গেছিলাম, তাতে ওকে একটা জায়গার নাম লিখে সেখানে দেখা করতে বলেছি। আচ্ছা, তবে সাবধানে, কেউ যাতে চিনতে না পারে। আর হ্যাঁ, আমরা আজ থেকেই কাজ শুরু করব। তৈরি হয়ে থাকবেন। নিউক্লিক এক্সচেঞ্জ অর্গানাইজেশনে আমি রিসার্চ করতে করতে জেনেছি আমাদের CD536 জিনের সোর্সের ওপর কাজ করতে হবে। আর ওই প্রোটিন সোর্স ক্যান্সারের মতো জটিল রোগকেও সারিয়ে দিতে পারবে। তার জন্য ডিএনএ ম্যাপিং করে নতুন প্রাণী তৈরি করতে হবে। সন্ধ্যের আকাশে একটু মেঘ জমেছে। ইসলামিক একটা হোটেলে পামের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। মেরিগো উদ্বিগ্ন চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করছে পামকে। পামের চোয়ালে স্তিমিত প্রসন্ন একটা মুচকি হাসি খেলে গেল। মেরিগো চিন্তিত ভাবমূর্তিতে প্রশ্নটা করল, Why did you call me here? পাম এবার তার ছদ্মবেশী নারী কণ্ঠে বলল, ডোন্ট ইউ রেকগনাইজ মি? মেরিগোর ভ্রু কুঁচকে গেল। একটা অজ্ঞাত কল্পনা যেন তাকে ঘিরে ধরেছে। খুব করে কিছু একটা যেন সে বলতে চাইছে, কিন্তু ভাষার মন্বন্তর তার জিভে একটা অমলিন দুর্ভিক্ষ ঘটিয়ে দিয়েছে। এক অপার্থিব হাসি হেসে পাম বলল, মেরি, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি পামির। মেরি একটা নিঃশ্বাস ফেলল, তারপর বাঁ হাতটা দিয়ে চোখ দুটো ঢেকে ফোঁপাতে শুরু করলো। বরফ গলে জল হওয়ার মতো মেরিগোর চিন্তা, ভাবনারা যেন গলে যেতে থাকলো। মেরিগো ওই অবস্থাতেই কান্নার স্বরে বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি জানতাম। মেরিগো বাংলাতে বেশ পটু। ছোট থেকেই আইয়ে আড়াইয়ে একজনকেই ভালোভাবে চিনত, একজনকেই বন্ধু আপন ভেবে নিয়েছিল। তার কাছেই সে অনেক দিন যাবৎ এই জ্ঞান অর্জন করেছে। তার সেই বন্ধুটি, সেই আপন লোকটি আর কেউ নয়, সে পামির। তার কাছে এই ডাক যেন জন্ম জন্মান্তরের। একবার শুনলে যেন আপ্লুত মন একটা কল্পনার সংসার তৈরি করে তার আবেগের ঐতিহ্য। ওরা একে অপরকে জড়িয়ে ধরল। তারপর পাম একে একে পুরো ঘটনাটা তাকে বলতে শুরু করলো। বলতে বলতে নিজেরই নিজের উপর কেমন একটা মায়া হতে শুরু করলো পামের। মনে মনে ভাবল, প্রাচী কত বড় ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে, এক কথায় তাকে নতুন করে জীবন দান করেছে। মেরিগো বলল, তুমি সেদিন আমার সাথে যখন দেখা করতে এসেছিলে আর সব ঘটনা বলছিলে, তখন একটা চিরকুট ফেলে যাও। পরে আমি দেখি তাতে প্রাচী নামের এক মেয়ের ফোন নাম্বার লেখা আছে। পরদিন যখন শুনলাম সবাই তোমার উপর বিনা কারণে অত্যাচার করছে, তখন আমি হসপিটালাইজড। তাই কিছু না বুঝে ওই নাম্বারে ফোন করে সব জানিয়ে দিই। ও, তাহলে প্রাচী ম্যামকে তুমি খবরটা দিয়েছিলে? ও মাই বেবি, আই লাভ ইউ সো মাচ। এই বলে আবার পাম ঝাঁপিয়ে পড়ল মেরিগোর বুকের কাছে। তার কাঁধে নিজের চিবুক রেখে পাম বলল, তোমাকে আমি কখনো ছেড়ে যেতে পারি না। আকাশের তারাগুলো ম্লানভাবে মিটমিট করে যেন তাদের দিকে চেয়ে আছে। তারপর পাম মেরিগোকে আবার একটা চিঠি দিল এবং বলল, কাল ওই চিঠির লেখা জায়গাতে দেখা করো। বাড়ি পৌঁছে পামির দেখল প্রফেসর প্রাচী ইতিমধ্যে কিছু প্রাণী এনে কাগজে লিখে চলেছেন। কেউ কিছু সন্দেহ করেনি তো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক, কেউ কোনো সন্দেহ করেনি। জানেন, আপনাকে সেদিন আমার খবরটা মেরিগোই দিয়েছিল। বাহ, যাই হোক, আপনি ফ্রেশ হয়ে চলে আসুন। বিভিন্ন প্রাণীর ডিএনএ নিয়ে তারা ডিএনএ ক্রস ম্যাপিং শুরু করলো। এই রকম ভাবে টানা 10 দিন কাজ করার পর একটা অদ্ভুত জীব তৈরি করলো তারা। প্রফেসর প্রাচী অনেকক্ষণ ভাবার পর প্রস্তাবটা দিল, এই প্রাণীটার ডিএনএর সাথে যদি হিউম্যান ডিএনএ ক্রস ম্যাপিং করা হয়, তাহলে কিন্তু আমরা
এমন একটা প্রাণী তৈরি করতে পারবো যেটা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। এদিকে কিছু মাস পেরিয়ে গেল, প্রাণীটিও একটু বড় হয়েছে। ওদিকে পামির বার কয়েক মেরিগোর সাথে দেখা করেছে। প্রাচী একদিন বলল, আপনি একদিন মেরিগোকে এখানে নিয়ে আসুন, তাকে সব দেখান, তারপর একেবারে বিয়ে করে নিন তাকে। তারপর আর একদিন দেখা করল তারা। কয়েকটা ফুলের গাছ, অনেকটা উঁচু ঝাউ গাছের মতো, সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে একটা একটা করে ফুল। বাতি স্তম্ভের একটা নেশা মাখানো আলো এসে পড়েছে গাছগুলোর উপর। গাছগুলোর উপর বেয়ে অন্ধকারের স্তূপের মধ্যে উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছে চাঁদ, আর নিচে রাস্তায় সেই গাছগুলোর কয়েকটা ফুল পড়েছে, আর রাস্তার আলোতে সেগুলি সুস্পষ্টভাবে যেন কারো নজর কাড়ার জন্য অপেক্ষা করে আছে। সেখানে দাঁড়িয়ে পাম মেরিগোর কপালের চুল সরাতে সরাতে বলল, উইল ইউ ম্যারি মি? মেরি হাত দিয়ে চোখ ঢেকে পিছন ঘুরে দাঁড়ালো। পিছন ঘুরেই মেরি মুচকি হাসতে হাসতে বলল, কাকে বিয়ে করব, পামকে নাকি পামিরকে? যাকেই করো নিজের মতো করে গুছিয়ে নিও। পামের মাথায় হাত বোলাতে বোলাতে মেরি বলল, আজ বোধ হয় আমার সবচেয়ে খুশির দিন। তারপরই জড়িয়ে ধরল পামকে। কিছুদিনের মধ্যেই পামির ও মেরিগোর বিয়ে হয়ে গেল। এসবের মধ্যেই বছর পেরিয়ে গেল। প্রফেসর প্রাচী ওই প্রাণীটির ডিএনএ সংগ্রহ করে হিউম্যান ডিএনএর সাথে ক্রস ম্যাপিংয়ের চেষ্টা করছেন। মেরি ও পামিরের একটি কন্যা সন্তানও ইতিমধ্যে তাদের যৌবন আলো করে এসেছে। প্রফেসর প্রাচী তার নাম রেখেছেন লিলি। অনেক চেষ্টা করেও তারা সফল হতে ব্যর্থ হচ্ছিল। ঠিকঠাক ওভিউম স্পার্ম পুট করা ফসফরামেটাইট মেথড ব্যবহার করেও তারা সফল হয়নি। এই একটা রিসার্চ নিয়ে তারা প্রায় 5 বছর কাটিয়ে দিল, কিন্তু তাদের আশার গুড়ে আবারও বালি। শেষবারের মতো তারা আবার ইলেকট্রোপোরেশন পদ্ধতি শুরু করল, আর ক্রমেই লক্ষ্য করল নতুন তৈরি ডিএনএ সার্ভাইভ করতে পারছে। একটা প্রাপ্তির হাসি হেসে প্রাচী বলল, ওয়াহ, ইয়েস ইয়েস, আমি জানতাম এটা হবেই, এটা হতেই হতো। পামির, আপনি ওর অ্যাক্টিভিটি মনিটাইজেশন করুন। প্রাণীটার নাম রাখবো নোয়াস। এবার যুগান্তরকারী একটা আবিষ্কার আমরা এই বিশ্বকে দেবই। আমরা পেরেছি পামির, পেরেছি। আবার একটা অপার্থিব হাসি প্রফেসর প্রাচীর মুখ থেকে বেশ গম্ভীরভাবে বেরিয়ে এলো। লিলির মুখে সবে কথা ফুটেছে। সে আপাতত বাংলা আর ইংরেজি ভাষায় শিখেছে। এখানের প্রধান ভাষা আরবিটা এখনো শেখেনি। তার বন্ধু বলতে প্রফেসর প্রাচী আন্টির সাথে মাঝে মধ্যেই খেলা করে। তার আশ্রয়, অজুহাত ও বায়নার সাথী তার মা মেরিগো। এদিকে নসের গ্রো খুব দ্রুত গতিতে হচ্ছিল। পামির নসকে অজ্ঞান করে তার ব্রেন স্ক্যান করে দেখে তা মানুষের ব্রেনের থেকেও ভারী। প্রাচী সে তত্ত্ব জানার পর আবারও রিসার্চ শুরু করে। আরও মাস 3 রিসার্চের কাজ চলতে থাকে। তারপর এই সিদ্ধান্তে আসে যে নসের গ্রোথ খুব দ্রুত হবে, তবে মানুষের থেকে এর জীবনকাল অনেক কম। মাত্র 3 বছর বয়স অবধি বাঁচতে পারবে নস। তবে তার বুদ্ধি খুব তীক্ষ্ণ। কয়েক মাসেই প্রাণীটি পরিপূর্ণ আকার ধারণ করে। গোল গোল মাছের চোখের মতো দুটো চোখ বেরিয়ে এসেছে নসের। পামির নোসকে ঠিকমতো পর্যবেক্ষণ করছিল। প্রাচী হঠাৎ একটা ল্যাম্পের তীব্র আলো নসের চোখে মারল, কিন্তু কোনো সাড়া পেল না। ওর চোখের কাছে নার্ভ উল্টো আছে।
তারপর নিজেই আবার সুসজ্জিত করল। প্রাচী আবার আলো ফেলল, এবারেও কোনো সাড়া নেই। আলোটা অধিক সময় নসের চোখে পড়ায় চোখ থেকে জল গড়িয়ে গেল, কিন্তু পলক পড়ল না বা সে নড়চড়ও করল না। তা দেখে অবাক হয়ে প্রাচী বিরক্তির সহিত বলল, ও মাই গড, হোয়াট ইজ হ্যাপেনিং টু আস? ইতিমধ্যেই মেরিগো এসে পৌঁছেছে। এসব দেখে সেও হতাশ। তার মনের অপ্রাপ্তির ব্যাপারটা তার কণ্ঠস্বরে স্পষ্ট বোঝা গেল। Why isn't he moving? All our hopes were dashed. পামির মাথা চুলকোতে চুলকোতে বলল, না 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 না, কুলে এসে তরি ডুবতে পারে না কিছুতেই। না না না। কুল ডাউন। প্রবলেম যখন হয়েছে তার সলিউশনও কিছু একটা আছে। আমাদের চারপাশে যখন খারাপ চিন্তা আসে তখন আমরা আমাদের ভালো চিন্তাগুলোকে ভুলে যাই, আর প্রবলেম এলে আমরা সলিউশনের চিন্তা দূরে করে প্রবলেম নিয়েই ভাবতে শুরু করি। আসলে সলিউশনের চিন্তাটা খুব কাছেই থাকে, শুধু আমরা প্রবলেমকে নিয়েই ভাবতে থাকি আর সলিউশনটাও খুঁজে পেয়েও পাই না। এখানেও সেম হচ্ছে, আমাদের সলিউশনটা ভাবতে হবে। একটু ভাবলেই আমরাও ঠিক পেয়ে যাব। এক জীবনের পরিশ্রম এভাবে শেষ হবে না। তাহলে এখন কি করব আমরা? তোমরা এখন শুয়ে পড়ো, আমাকে আরও রিসার্চ করতে হবে। তারপর যে যার নিজের রুমে চলে গেল। লিলি বাচ্চা মেয়ে, নস সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, তাই ওকে দেখলে ভয় পেতে পারে সে। সেই কারণে মেরিগো ওকে ল্যাবের দিকে নিয়ে যায় না কখনো। রাত তখন প্রায় 3টে। প্রাচী হঠাৎ দেখল ল্যাবে আলো জ্বলছে। এত রাতে ল্যাবে কে? প্রাচী ছুটে গেল। পামির? কিন্তু পামির কি করছে? কিছু তার পাওয়ারফুল ব্যাটারি সহ যৎ সামান্য সামগ্রী নিয়ে সে কিছু একটা করতে যাচ্ছে। প্রাচী হতবাক হয়ে বিচলিতভাবে বলে উঠল, পামির, হোয়াট আর ইউ ডুইং? আপনি ওকে শক দিচ্ছেন, ও মারা যেতে পারে তো। নো পামির, নো, সব শেষ হয়ে যাবে। ও নো। এই বলে প্রাচী তার বাম হাতের বৃদ্ধা আঙ্গুলকে বাম গালে আর বাকিগুলি কপালে রেখে তালু দিয়ে চোখ ঢাকলেন। মানুষ নিজে শেষ হওয়ার থেকে প্রিয় মানুষের শেষ হওয়া দেখে বেশি কষ্ট পায়, তাই হয়তো প্রাচী প্রাচী যখন চোখ খুলল দেখল কাঁচের বক্সের ভেতরে সেই নসের হাত পা একটু একটু করে নড়ছে। ওয়াও, অ্যামেজিং! কিন্তু এটা কি করে সম্ভব? পামির একটা ক্লান্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, দাঁড়ান, এখনো একটা এক্সপেরিমেন্ট বাকি। এই বলে সে আবার ওই তেজ সম্পন্ন বাতিটি নসের চোখে মারলেন। দেখলেন নসের চোখে দ্রুত গতিতে পলক পড়ছে। এটা কি করে সম্ভব হলো? কৌতূহলী কণ্ঠে পামিরের দিকে চেয়ে প্রশ্নটা করলেন প্রাচী। ওই যে প্রবলেমের চিন্তার মাঝেও সলিউশনের চিন্তাটা লুকিয়েছিল, ওটাই খুঁজে বের করলাম। তার মানে? মানে এই প্রাণীটাকে নিয়ে চিন্তামগ্ন হয়ে বাথরুমের আলোটা নেভাতে যাই, আর অজান্তেই জল হাতে ইলেকট্রিকের শক খাই। তখনই বিদ্যুতের ঝলকের মতো বুদ্ধিটা মাথায় খেলে যায়। তারপরেই ল্যাবে আসি সব সরঞ্জাম নিয়ে, আর তার ফল তো দেখতেই পাচ্ছেন। সত্যি ব্রাভো। মেরিগো একটা বেসরকারি অফিসে কাজ করে, তাই ওকে রাত্রে এসব জানিয়ে আর ডিস্টার্ব করাটা ঠিক হবে না। এই ভেবে তারা আবার ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে উঠে সেই অবাক কাণ্ডটি ঘটল। ল্যাবের কাছ থেকে কেমন যেন একটা গন্ধ ভেসে আসছে। প্রফেসর প্রাচী ও পামির সেদিকে যেতেই তাদের চক্ষু ছানা বড়া। কয়েকটা প্রাণী যেগুলিকে তারা এক্সপেরিমেন্টের জন্য নিয়ে এসেছিল কিন্তু এখনও সেভাবে কাজে আসেনি, সেগুলোর উচ্ছিষ্ট অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাথাগুলো আলাদা, কেউ যেন খুব জোরে ছিঁড়ে ফেলেছে, আর মেঝে ভর্তি রক্তের লাল দাগ। হাড় চামড়া সব আলাদা হয়ে পড়ে আছে।
সেই রক্তের দাগ অনুসরণ করলে দেখা যায় তা পৌঁছে গেছে কাঁচের বড় স্ল্যাবটার দিকে, অর্থাৎ নস। পাখির মতো মাথার কাছটা, গলা মানুষের মতো, পিঠে কুঁজের উপর থেকে বেরিয়েছে দীর্ঘকায় দুটি ডানা, ডানার সামনে দিয়ে দুটি ছোট ছোট হাত। ডানা আঁশে পরিপূর্ণ হলেও হাতে লোম ভর্তি তীক্ষ্ণ ছুরির ফোলার মতো হাতের নখ। সুচালো ঠোঁটের ভেতরে সারি সারি দিয়ে কাস্তের মতো সাজানো কয়েকটি দাঁত, পেছনের দিকটা একটু মোটা, আর নিচ থেকে দুটি পা, পায়ে আঙুলের বদলে লিপ্তপদ, সরু পিনের মতো নখ। একটি ছোট সরু লেজও আছে, কিন্তু ডানা আর গলা ছাড়া সারা শরীরে কাঁটার মতো লোম। কাল রাতে তারা ভুল করে কাঁচের স্ল্যাবটাতে চাবি দিতে ভুলে গিয়েছিল, আর সেই সুযোগে নৌস বাইরে বেরিয়ে এসব করেছে। ছুরির ফলার মতো নখে এখনো লেগে আছে মাংস, আর কাস্তের মতো দাঁতে রক্তের দাগ। প্রাণীটা এত হিংস্র হবে তারা ভাবতে পারেনি। একে একা ছাড়া যাবে না। নৌস তখনও শান্ত শরীরে সুষ্ঠুভাবে নিদ্রামগ্ন। তার নিদ্রাশায়িত মুখে একটা মলিন পৈশাচিক হাসি স্পষ্ট। পামির, নোয়াসকে কিন্তু এখন একা ছাড়া যাবে না। CD536 প্রোটিন এখনো ওর মধ্যে ভালো করে তৈরি হয়নি। আমাদের এখনো আরো অপেক্ষা করতে হবে। তাহলে আমি বরং ওকে তালাবন্ধ করে দিই, তাহলে আরও বেরোতে পারবে না। মেরিগো লিলিকে নিয়ে সেদিন অফিসে গিয়েছিল। ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে যায়। যেহেতু নিজেদের গাড়ি আর মেরিগো এখন নিজেই ড্রাইভ করতে পারে, তাই চিন্তার কোনো লেশ মাত্র নেই। চারিদিকে ঝোপে ঝাড়ে ঘেরা রাস্তায় এসে পড়েছে। কিছুটা এসেই রাস্তাটা কেমন যেন নিশ্চুপ, নিস্তব্ধ, ফাঁকা, জনমানবহীন হয়ে গেল। মেঘহীন আকাশেও ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। মায়াবী অন্ধকারে গাড়ির হেডলাইটগুলি যা ভরসা এই পথ পার হওয়ার জন্য। লিলি গাড়ির জানলার বাইরে একবার মুখটা বাড়িয়ে নিয়ে বলল, মম, এই জায়গাটা কেমন ভয়ানক, এখানে কেউ নেই কেন? মেরিগো গাড়ির স্টিয়ারিংটা ছেড়ে এক হাত দিয়ে মেয়েকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু এঁকে বলল, লিলি, মা আমার, ভয় পাওয়ার কারণ নেই সোনা। মম আছে না তোমার সাথে? আর এই জায়গার লোকগুলো খুব দুষ্টু, তাই তারা বের হয়নি। মম মম, ও সামনে চলে এসেছে, দাঁড়াও মম। কে কে এসেছে সোনা? মম, ও হাসছে, ও আমার দিকেই তাকিয়ে আছে, ও হাসছে মম। মেরিগো প্রতিদিনের রাস্তা দিয়েই বাড়ি ফেরে। এই রাস্তায় সে কোনোদিন কাউকে দেখেনি। সেটাই স্বাভাবিক, কারণ এর আশেপাশে কোনো শহর নেই। কই, আমি তো দেখতে পাচ্ছি না সোনা। একটু বিরক্ত হয়ে মেরিগো কথাটা বলল। গাড়িটা দাঁড় করিয়ে মেরিগো নেমে দেখল, কই লিলি, কাউকে দেখতে পাচ্ছি না তো। ও ছিল মম, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। ওর চুলগুলো তোমার চুলগুলোর মতোই বাদামি রঙের। এবার মেয়ের উপর বিরক্তির মেজাজ বর্ষণ করে মেরিগো বলল, এইভাবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, ওসব তোমার ভ্রান্ত ধারণা মাত্র। এই বলে মেয়েকে টেনে নিয়ে গাড়িতে বসে দরজাটা বন্ধ করে দিল। মা, ও কিন্তু সত্যিই ছিল। মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ মেয়ের দিকে চেয়ে থাকার পর মা আবারও মেয়েকে কাছে টেনে নিল। দূরে কোথাও একটা বাজ পড়ার শব্দে মেরিগোর সম্বিত ফিরে এলো। লিলি এতক্ষণ পর আবার চুপ হয়েছে। বাইরে বৃষ্টির বেগ বাড়েওনি আবার কমেওনি, এক রয়ে গেছে। লিলি প্রায় ঘুমিয়ে গেছে গাড়ির সিটে গায়ে নিয়ে। মেরিগো একটা ইংরেজি গানের লাইন গুনগুন করতে করতে গাড়ি ড্রাইভ করে চলেছে। হঠাৎ ভয়ার্তভাবে একটা আর্তনাদ শোনা গেল। আর্তনাদটা আর কারো নয়, লিলির। প্রচণ্ড হাঁপাচ্ছে লিলি।
ওর সারা মুখ বেয়ে গোলাকার ঘর্মবিন্দু গাড়ির ভেতরের আলোয় স্পষ্ট। মম মম, ও আমাদের গাড়ির পিছনের সিটে বসে আছে, ও আমাদেরকে চেয়ে হাসছে। এই বলে শিশুটি তার মায়ের কোলের দিকে ঘেঁষে গিয়ে মেরিকোকে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ জোরে ব্রেক কষে মেরিকো পেছনের সিটের দিকে দেখল, না, কই কেউ তো নেই। তবে লিলি এতক্ষণ ধরে কাকে দেখেছে? এই প্রশ্ন বিনা মেঘে বজ্রপাতের মতোই মেরিকোর মনে আছড়ে পড়ল। মেঘগুলো ধীরে ধীরে জমাট বেঁধে একটা ভয়ানক পরিবেশ তৈরি করল। এবার হয়তো যেন মেঘগুলি আছড়ে পড়বে তাদের গাড়ির ওপর। মম, ও হাসছে, এখনো হাসছে। মেরিকো কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে কে কে? বৃষ্টির বেগ এইবার একটু বাড়তে থাকলো। শোঁ শোঁ শব্দে বাতাস দিচ্ছে। কোনো একটা অজানা পাখি কর্কর স্বরে ডেকে চলেছে। মম, সামনে দেখো। সামনে তাকিয়ে মেরিগো যা দেখল তাতে তার মেরুদণ্ড দিয়ে শীতল একটা স্রোত নেমে গেল। সে দেখল রক্তের লাল দাগ দিয়ে গাড়ির ফ্রন্টের কাঁচে স্পষ্টভাবে একটা লেখা ফুটে উঠেছে। লিলি ইংরেজি জানে, তাই সেও স্পষ্ট ঘামতে শুরু করেছে। কাঁচা হাতে ইংরেজির কয়েকটা অক্ষর, KILL, এলোমেলোভাবে লেখা কিল। একটা দুর্গন্ধে বিস্মিত হয়ে মেরিকো জোরে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে গেল। রাত্রে মেরিকো পুরো ঘটনাটা পামিরকে বলল। পামির জিজ্ঞাসা করল, তুমি ওকে কোথায় নিয়ে গেছিলে? আরে আমাদের পুরনো বস কিছুদিন আগে মারা গেছেন, উনার ছেলে নতুন বস হলেন, আর সেই উপলক্ষে সবার সাথে আলাপ করার জন্য একটা ছোট পার্টি রেখেছিলেন অফিসে। সেখানে গিয়েছিলাম, ভাবলাম মেয়েটা অনেক দিন একা একা আছে, ওরও মনটা ভালো হয়ে যাবে, তাই। সে ঠিক আছে, কিন্তু তুমি যা সব বললে শুনেই তো আর তাছাড়া আজ নসেরও একটা ঘটনা ঘটেছে। কি হিংস্রতার স্বভাব। পামিরও নৌসের পুরো ঘটনাটা বলল। রাত তখন গভীর। বাইরে হয়তোবা বৃষ্টিটা এখনো হচ্ছে, কারণ একটা শীতল বাতাস মাঝে মাঝে গায়ে লেগে শরীরের ক্লান্ত ভাব দূর করে দিচ্ছে। লিলি হঠাৎ উঠে বসল। তার মনে হলো কেউ একজন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চার কোণায় একটি বিছানা বেশ আভিজাত্য রকমভাবে পাতা রয়েছে, আর তাতেই মেরিকোর পাশে ঘুমোচ্ছিল লিলি। লিলি আবার শুয়ে পড়ল। কেমন যেন একটা অস্থির ভাব তার মনে গেঁথে গেছে। অস্থিরতার কারণ তার একটা হাত ও একটা পা বিছানার চার কোণ থেকে বেরিয়ে গেল। একটা শীতল স্পর্শ সেই হাতে পায়ে লেগে যেন হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড়। লিলি তৎক্ষণাৎ তার হাত পাগুলো গুটিয়ে মায়ের দিকে সরে গেল। তাহলে কি চার কোণের ভেতরে সে আসছে না? একটা খিলখিল হাসিতে লিলির দু চোখ এক হচ্ছে না। লিলি শুধু খেয়াল রাখছে যাতে ঘুমিয়ে পড়লেও তার অঙ্গেরা কোনো মতেই বর্গক্ষেত্রের বাইরে না যায়। সামনের টেবিলে জল রাখা ছিল। মেরিকো হঠাৎ উঠে জল খাবার জন্য পাগুলো নামিয়ে দিল। গ্লাসে হাত রাখার আগেই মনে হলো বিছানার নিচে জমে থাকা অন্ধকার থেকে দুটো হাত এসে সজোরে টান দিতে থাকলো, আর টেনে নিয়ে যেতে চাইছে সেই জমে থাকা অন্ধকারের দুনিয়ায়। বাঁচাও আমাকে, না। মেরিকোর এই ভয়াবহ আর্তনাদ শুনেও লিলি চুপ। হঠাৎ লিলির কণ্ঠ বদলে গেল। সে একটা তীব্র হাসি হাসতে শুরু করলো। সে কি নারকীয় হাসি! এই হাসি একটা শিশু সুলভ বাচ্চার হতে পারে না। তার চোখের কালো মণিটাও নেই। ফিস ফিস শব্দে সে অকল্পনীয় লিলি চরিত্র বলে উঠল। সমস্ত চুলগুলো ছড়িয়ে পৈশাচিক হাসি হেসেই চলেছে লিলি। পামির পড়াশোনার জন্য পাশের রুমে থাকে। স্ত্রীর আর্তনাদ শুনে সে ছুটে এলো। সাথে অন্য রুম থেকে প্রফেসর প্রাচীও। মেরি মেরি কি হয়েছে? কি হয়েছে?
হাঁপাতে হাঁপাতে ঘরের মধ্যে ঢুকে জিজ্ঞেস করতে করতে লাইটটা জ্বালিয়ে দিল পামের। লিলি মেঝেতে পড়ে আছে, আর মেরিগোকে দেখা যাচ্ছে না। প্রফেসর প্রাচী ছুটে গিয়ে লিলিকে কোলে তুলে নিল। লিলি, মা আমার, কথা বলো, কি হয়েছে তোমার? প্রাচী এই বলতে বলতে কোলে নিয়ে ঝাঁকুনি দিতে দিতে বাইরের দিকে চলে গেল। পামির সারা রুমে খুঁজতে খুঁজতে বিছানার নিচে খুঁজে পেল মেরিকে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে পামির কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে? কোনো উত্তর এলো না। একটা করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে পামির বলল, ওই ওঠো না, কই গো? হতবম্বের মতো অকস্মাৎ জেগে উঠে মেরিগো বলল, বাঁচাও আমাকে, ও লিলি নয়, বাঁচাও। কি সব পাগলের মতো বকছো? উঠে বসে মেরিগো আবার পামিরকে পুরো ঘটনাটা বলল। ঘটনাটা শুনে পামির হতবাক হয়ে গেল। তার চেয়েও আরও বেশি হতবাক হলো প্রফেসর প্রাচীর তীব্র আর্তনাদে। পামির, এদিকে আসুন। কাঁপা কাঁপা একটা ডাক এসে পামিরের কৌতূহল আরও বাড়িয়ে দিল। তারা ছুটে গিয়ে যা দেখল, দুর্বল হৃদয়ের মানুষ থাকলে এ দৃশ্য দেখার পর তাকে হয়তো আর এই পৃথিবীতে দেখা যেত না। লিলি তখনও অচৈতন্য অবস্থায় প্রফেসর প্রাচীর কোলে। নর্স একটা মৃতদেহকে নিয়ে এসে তার মাংসগুলো হিংস্রভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মেরিগো আরও ঘামতে শুরু করেছে। গোটা মুখটা হাত দিয়ে মুছতে মুছতে বলল, ও নো, কি হয়েছে? এই ডেড বডিটা আমাদের আগের বসের। কিছুদিন আগেই মারা গেছেন, কবর দেওয়া হয়েছে তাকে। কিন্তু পুরোটা বলার আগেই হাউ মাউ করে কেঁদে উঠল মেরিগো। পামির এক বুক চিন্তা নিয়ে বলল, হে ভগবান, হে আমাদের সাথে কি হচ্ছে? কি হচ্ছে কি? সেই মাংসাশী নরখাদক প্রাণীর কাছে যাওয়াও দুর্গম। সেই কাঁচের স্ল্যাবটা ভেঙে গেছে। নস উড়ে গিয়ে কবর থেকে মৃতদেহ তুলে এনেছে হয়তো, কিন্তু ও এতটা হিংস্র ভাবতে পারেনি এরা। এবার ও তো কোনোদিন আমাদেরও ছিঁড়ে ফেলবে মাংস খাওয়ার জন্য। ওকে শেষ করতে হবে। আপনি বলেছিলেন না, প্রবলেম এলে আমরা প্রবলেম নিয়েই ভাবতে থাকি। সলিউশনের চিন্তা আমাদের কাছে থাকলেও আমরা তা খুঁজে পেয়েও খুঁজে পাই না। সলিউশন নিয়ে ভাবতে হবে আমাদের। কিছুক্ষণ চুপচাপ সেই পৈশাচিক আহার দেখার পর পামির বলল, আমি ওকে জ্ঞানহীন করার ইঞ্জেকশন দিয়ে রাখবো যতদিন না ওর মধ্যে CD536 প্রোটিন সোর্স পাচ্ছি। ওটা পেলেই ওকে কোনো রকমে শেষ করে দেব। এখন ওর কাছে যাওয়া যাবে না। ও এখন হিংস্র, যাকে পাবে তাকে খাবে। ওর আহার শেষ করে যখন শুয়ে পড়বে তখন চুপি চুপি এই কাজটা করতে হবে। এই মতো স্থির করে নিজ নিজ রুমে আবার সবাই ফিরে গেল। টপ টপ করে জল পড়ার শব্দ মেরিগোর কানে ছুরির মতো বিঁধছে। ও আবার চলে এসেছে। মেরিগোর কথা শুনে উঠে পড়ল পামির। পাশেই লিলি শুয়ে আছে। টপ টপ শব্দটা এখনো কানে লাগছে। পামির পা টিপে টিপে এগিয়ে গেল বাথরুমের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, বাথরুমের কলটা খোলা ছিল, সেখান থেকেই জল পড়ছে। এই তোমারও, যাও নিজে গিয়েই দেখে এসো। মেরিগো একটা ঢোক গিলে বাথরুমে গিয়ে আবার জোরে আর্তনাদ করে উঠল। কি হয়েছে? আরে কি হলো আবার? রক্ত, জল নয়, রক্ত রক্ত পড়ছে। কোথা থেকে একটা গোঙানির আওয়াজ ভেসে এলো। কেউ একটা কাঁদছে, হয়তো কোনো বাচ্চা। মেরিগো লিলির দিকে একবার দেখে নিয়ে বলল, তুমি শুনতে পাচ্ছ? একটা বাচ্চা কাঁদছে। ধ্যার, তুমি যে কি বলো না।
লিলি ওকে দেখেছে। আমার মতো বাদামি চুল ও আমাদের বাঁচতে দেবে না। আমার তো মনে হয় তুমি আর বাঁচতে দেবে না। এরকম পাগলামো করতে করতে কাল আবার অফিসে বলে ফেলো না যেন তোমাদের এক্স বসের মৃতদেহ নাচ তুলে এনেছে, না হলে জেলে যেতে হবে আমাদের। আমি যাই, ইঞ্জেকশনটা দিয়ে আসি। পরের দিন মেরিগোর মনে হলো তাদের কেউ একজন ফলো করছে। লিলি বহুবার তার মমকে জানিয়েছে বাদামি চুলের বাচ্চাটা তাকে ডেকেছে। নর্সের ভয়ে পামে ঠিক করল যাতে নর্স রাত্রে কারও ক্ষতি না করতে পারে, তাই সে তাকে পাহারা দেবে। কান্নার গোঙানির শব্দ এখনও প্রায় তাদের কানে আসে। মাঝে মাঝে মনে হয় লাল দুটো চোখ তাদের পাশে পাশে ঘুরছে। মেরিগো লিলির পুতুলটাকে গুছিয়ে রাখছিল। হঠাৎ মনে হলো পুতুলের মাথাটা আস্তে আস্তে পিছনে ঘুরে গিয়ে পৈশাচিক হাসি হাসতে শুরু করলো। ফিস ফিস করে পুতুলটা বলে উঠল, এ দৃশ্য দেখে মেরিগোর গলা শুকিয়ে গেল। পুতুলটাকে ছুঁড়ে ফেলল। আবার সেই গোঙানির শব্দটা ঘিরে ধরল তাকে। এত কিছুর মাঝেও মেরিগো একটা জিনিস খুব মন দিয়ে লক্ষ্য করল, পুতুলটার চুলের রং বাদামি। পামির ছদ্মবেশে বাইরে গেছিল কিছু কাজের জন্য। সেখানেও শুনেছে মেরিগোর সাথে যা কিছু ঘটেছে আরও কিছু মেয়ের সাথেও সেই রকম ঘটনা ঘটেছে। আর তারপর সেই সব মেয়েগুলো খুন হয়েছে। খুনগুলো কি হিংস্রভাবে করা, যেন কাগজ ছেঁড়ার মতো কুচি কুচি ছেড়ে দিয়েছে দেহগুলোকে। পুলিশ বলেছে এ কোনো সাধারণ খুনই নয়, খুনের মধ্যে একটা পাশবিক সত্তা সুস্পষ্ট, তাই সবাইকে সাবধানও করা হয়েছে। এর অর্থ মেরিগোকে এইবার না না, এ হতে পারে না। দ্রুত বাড়ি পৌঁছালো পাম, কিন্তু সে যে খুব দেরি করে ফেলেছে। জোরে একটা চিৎকার করলো পামির। মেরিগো, মেরিগো! গোটা জায়গাটা জুড়ে শুধু ছড়ানো ছেটানো কয়েকটা হাড় আর কাঁচা মাংস। কাঁচা রক্তের স্রোতে মেঝে লাল হয়ে গেছে। কিন্তু লিলি, লিলি কোথায়? কাঁদতে কাঁদতে লিলিকে খুঁজতে শুরু করলো। দেখলো বিছানার নিচে লিলি অচৈতন্য হয়ে পড়ে আছে। লিলি, মা আমার, ওঠ! চোখ মুছতে মুছতে এবার পামিরের মাথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। মেরিগোর বিচ্ছিন্ন মাংসগুলো দেখে নসের সেই হিংস্র মাংস সেবনের কথাটা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে মেরিগোকে আর শহরের বাকি মেয়েগুলোকে এত হিংস্রভাবে খুনগুলো ওই নসই করেছে। লিলিকে তুলে নিয়ে বিছানাতে শুইয়ে দিল সে। আমি এই ছেড়ে গেছি ওকে, আর সেই সুযোগেও মেরিগো না। প্রফেসর প্রাচীকে পুরো বিষয়টা জানাতে হবে, নাহলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। বাড়িতে হঠাৎ করে লাইট চলে গেল। জমে থাকা অন্ধকারটা যেন গিলে খেতে চাইছে তাকে। প্রাচী ম্যাম, প্লিজ শুনুন, খুব বড় ক্ষতি করে ফেলেছি আমরা। সামনে প্রফেসর প্রাচী আসতেই পুরো ঘটনাটা সে খুলে বলল। তিনি তবু নিশ্চুপ। কিছুক্ষণ চুপ থাকার পর গম্ভীরভাবে বলে উঠল, খুনগুলো নোয়াজ করেনি। নষ্ট করেনি? তাহলে কে করেছে? খুনগুলো একটা বাচ্চা করেছে। বাচ্চা? কি বলছেন কি? কার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা। মানে কি সব বলছেন? সবকিছু মাথার উপরে যেতে লাগলো। কোনো কথাই পামির বুঝতে পারছিল না। অন্ধকারের মধ্যে থেকে ধীর গলায় বলে উঠল,
ঠিকই শুনেছেন। আপনি জানেন, নোয়াস মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। ও জানতো মানুষেরা ওর অস্তিত্ব শেষ করে দিতে পারে, তাই নোয়াস প্রজাতির অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য ও বুদ্ধি করে ওর স্পার্ম আমার মধ্যে ঢুকিয়ে দেয়। আমি আমার নিজের মধ্যে কিছু সিমটমস বুঝতে পারি, আর ডক্টরের কাছে গিয়েও শুনি আমি প্রেগনেন্ট। তারপর নিজেই ভাবতে থাকি এটা কি করে সম্ভব। আর তারপরেই আমি লক্ষ্য করি আমার পেটে যে জন্ম নিচ্ছে সে কোনো মানুষ নয়, শয়তান। তার গ্রোথ খুব দ্রুতগতিতে হচ্ছে, আর তার থেকেও বড় কথা, সে মাংসাশী হয়ে উঠছে। অর্থাৎ এই সন্তান অন্য কারোর নয়, নোয়াসের। আমি জানতাম যদি এই সন্তান বেড়ে ওঠে ও পৃথিবীকে একাই ধ্বংস করে দেবে, আর তাই আমি অ্যাবর্শনের পদ্ধতি অবলম্বন করি। অ্যাবর্শন করে ভ্রূণটা নষ্ট করে দিই, কিন্তু সেই ভ্রূণের আত্মা একটা ভয়ানক পিশাচ হয়ে এসে হত্যালীলায় মেতে উঠেছে। অ্যাকচুয়ালি দ্য রিয়েল কিলার ইজ দ্য আনবর্ন চাইল্ড। আনবর্ন চাইল্ডের আত্মাকে যে করেই হোক শেষ করতে হবে, না হলে ও একে একে পৃথিবীর সব নষ্ট ভ্রূণের আত্মাদের ডেকে আনবে। লিলি যাকে দেখেছিল বা মেরিগোকে যে মেরে ফেলেছে, সে হয়তো এই আনবর্ন চাইল্ডটাই। তাহলে ওকে কিভাবে শেষ করব? ওকে তো শেষ করতেই হবে। পামির, আপনি আবার ভুলে যাচ্ছেন একটা কথা। আকাশে যখন ঘুড়ি ওড়ে সবাই সেই ঘুড়িটার দিকেই দেখে, ওটা দেখেই মজা পায়। কিন্তু আসলে যে ঘুড়িটাকে ওড়ায়, সুতোটা, সেটা কিন্তু কেউ দেখতে পায় না। তোমাকে জিততে হলে সেই সুতোটাকে কেটে ফেলতে হবে। মানে মানে ওই আনবর্ন চাইল্ডের আত্মা তখনই মুক্ত হবে যখন সে তার প্যারেন্টসকে মেরে ফেলতে পারবে। আর যতক্ষণ না তার প্যারেন্টস মারা যাবে সে খুন করতেই থাকবে। অনেক পর সে তার প্যারেন্টসকে মারবে। আনবর্ন চাইল্ডটা এত হিংস্র কারণ শুধুমাত্র নোয়াস। আপনাকে নোয়াসকে যে করেই হোক মেরে ফেলতে হবে ওই পিশাচটা আসার আগেই। এখন আর CD536 প্রোটিনের জন্য অপেক্ষা করলে চলবে না। সৃষ্টিতে এই ধ্বংস লুকিয়ে থাকে। স্রষ্টার হাতে সৃষ্টির মতো ধ্বংসেরও ক্ষমতা থাকে, কিন্তু স্রষ্টার সৃষ্টি নিজের হাতে শেষ করার মতো কষ্ট কিছুতেই নেই। এই যে সৃষ্টি নয়, ধ্বংস। আমরা এত বছর ধরে ধ্বংসকে সৃষ্টি করেছি। আপনি যান তাড়াতাড়ি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ওকে ওপর থেকে ফেলে বা জলে ডুবিয়ে মারার প্ল্যান করবেন না, কারণ ও উঠতেও পারে আবার জলের নিচে বেঁচে থাকতেও। ওকে পাখি বা মাছ সবের DNA ম্যাপিং করে তৈরি করেছিলাম আমরা। হ্যাঁ। এই বলে পামির অন্ধকারে এগিয়ে যাবে বলে পেছন ঘুরেছে, এমন সময় একটা কথা মাথার মধ্যে এসে সব চৌপাট করে দিল। প্রাচী ম্যাম তো বললেন আনবর্ন চাইল্ডটার প্যারেন্টসকে মেরে ফেলতে হবে। নাস তার বাবা হলে মা তো প্রাচী ম্যাম, মানে প্রাচী ম্যামকেও মেরে ফেলতে। আর কিছু না ভেবেই সে এটা বলার জন্য আবার পেছন ঘুরল প্রফেসর প্রাচীকে এই প্রশ্নটা জানানোর জন্য। দপ করে লাইটটা জ্বলে উঠল। পেছনে কেউ নেই। একটা পাখি কেমন বাজেভাবে ডেকে উঠল। একটা অদৃশ্য বাতাসের থেকে চেনা কণ্ঠে মৃদু হাসির শব্দ ভেসে এলো। পামির, আনবর্ন চাইল্ড আমাকে আগেই মেরে ফেলেছে। তুমি লিলিকে বাঁচাও, নোয়াসকে মেরে ফেলো। হঠাৎ কোথা থেকে একটা কালো ধোঁয়া উড়ে এলো। যে অদৃশ্য স্থান থেকে প্রফেসর প্রাচীর স্বর আসছিল, সেই সাদা ধোঁয়াটা কালো ধোঁয়াটার উপর আঁচড়ে পড়ল, যেন এক অদৃশ্য যুদ্ধ, অব্যক্ত যুদ্ধ। প্রফেসর প্রাচীর শুকনো একটা কাশি শোনা গেল। আপনি যান, নোয়াসকে মেরে ফেলুন। লাইট আবার চলে গেল। একটা মোমবাতি জ্বালিয়ে
পামের ল্যাবের দিকে এগোতে থাকলো। মোমবাতির হলুদ শিখাতে স্পষ্ট দেখা যায় নোজকে। ইনজেকশনের প্রভাবে ভালোভাবে উড়তে পারছে না। যে ইনজেকশন মানুষকে দিলে মানুষ 3 দিন জ্ঞানহীন থাকে, নোজকে দিনে সেটা 4 বার দিতে হয়। কিন্তু এখন নোজ যেটা করছে সেটার জন্য পামের একেবারে প্রস্তুত ছিল না। নোজ নিজের শরীরের মাংসগুলোই একটু একটু করে ছিঁড়ে খাচ্ছে। একটা পচা দুর্গন্ধ সারা বাড়িময় রম রম ছড়িয়ে পড়েছে। কাউকে না পেয়েই নিজেই নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে। কিন্তু এই অবস্থায় তো ওর সাথে যুদ্ধ করা যাবে না। ও চিনে ফেললে আরো মুশকিল। বিদ্যুতের মতো আইডিয়াটা মাথায় খেলে গেল। পামের আবার হয়ে গেল পাম। পামের ছদ্মবেশে নৌসের কাছে গেল। মোমবাতিটা রেখে এলো লিলির কাছে, যাতে ও ভয় না পায়। অচেনা রূপে কাছে গিয়ে খুব জোরে তাকে প্রহার করল। হিংস্র প্রাণীটা তেড়ে এলো তার দিকে। পাম ছুটতে ছুটতে রান্নাঘরে গেল। তারপর একটা মোমবাতিতে আগুন ধরিয়ে ছুঁড়ে দিল তার দিকে। নৌসের হাতের কাজটা একটু পুড়ে গেল বটে, কিন্তু সে ওই পোড়া স্থানটার মাংসটা এক কামড়ে তুলে নিল নিজেই। পাম অবাক। নৌস একটা ছুরি হাতের কাছে পেয়ে ছুড়ল পামের দিকে। বাতাসের বেগে ছুরিটা পামের হাতের পাশ দিয়ে গিয়ে দেওয়ালে লেগে মাটিতে পড়ল। হাতের পেশির কাছটা একটু কেটে গেল। পামও একটা বড় ধারালো অস্ত্র হাতের কাছে পেয়ে ছুড়ে দিল, কিন্তু নৌস নিজের কাটা স্থানটিকে আবার খেতে শুরু করলো। তারপর পামের কেটে যাওয়া পেশির দিকে তীক্ষ্ণ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ডানার সাহায্যে উড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। পাম মুখে জল ছুঁড়ে আবার পালানোর চেষ্টা করল। না না, এভাবে একটা একটা অঙ্গ কেটে একে শেষ করা যায় না। তার আগে ও শেষ করে দেবে। লেজে আগুন দিতে হবে। যা কথা তাই কাজ, কিন্তু তাতেও লাভ কিছু হলো না। পামের পায়ে কামড় বসিয়েছে ইতিমধ্যেই। পাম আর ঠিক মতো চলতে পারছে না। ধপাস করে পাম একটা টেবিলের ওপর পড়ে গেল। নৌস ডানাগুলো গুটিয়ে নিয়ে ক্রোধে তার দিকে আসছে। সে কাস্তের মতো দাঁতগুলো বাইরে বেরিয়ে যেন মাংস ছিঁড়তে চায়। একটা অসহ্যকর আর্তনাদে নৌস এগিয়ে আসছে পামের মাংস ছিঁড়ে খাবে বলে। সে আর্তনাদ নাকি হিংস্র গোঙানি। উঠতে পারছি না। নৌস প্রায় তার সামনে এসে গেছে। পাম উঠতে পারছে না, চিৎকার করছে জোরে। নৌসের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠছে। নৌস পামের গাল দুটো 2 হাতে ধরে তার ঘাড়ে কামড় দেবে। হঠাৎ নৌস মাটিতে পড়ে গেল। অজ্ঞান করার ইনজেকশনের শেষ ডোজটা বেঁচে ছিল, টেবিলে সেটা রেখেছিল। পাম হাতে সেটা পেয়ে ওটা নৌসের শরীরে ঢুকিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলল পাম। কিন্তু এই তো কিছুক্ষণের স্বস্তি। ও আবার জেগে উঠবে 3 ঘন্টা পর। তখন কি হবে? আবার সেই কথাটা মনে পড়ে গেল। প্রবলেমের সময় আমরা সলিউশনের চিন্তাটাই ভুলে যাই। প্রবলেম যখন হয়েছে তখন তার সলিউশন তো একটা আছেই, সেটাই খুঁজতে হবে। জীবন মানেই কষ্ট, ভালোবাসা, দুঃখ। মানুষ কষ্ট সইতে পারে, কিন্তু প্রিয় মানুষের দেওয়া কষ্ট মানুষকে ধ্বংস করে দেয়। পাথরকে খুব সহজে নষ্ট করা যায় না, কিন্তু পাথর দিয়ে প্রহার করলেই আগুন জ্বলে, ক্ষয় হয়। পাম বসে বসে ভাবছে কি করে নৌসকে চিরতরে শেষ করা যায়। একটা খিলখিল হাসি সারা অন্ধকার ঘর জুড়ে এদিক ওদিক করতে লাগলো।
তাহলে কি লিলি উঠে গেছে? হাসিটা বন্ধ। এবার আবার সেই গুঙানি। ল্যাম্পটা দেশলাই দিয়ে জ্বালিয়ে দেখল কেউ নেই। মনে হলো তার পিছন দিয়ে যেন কোনো একটা ছায়া মূর্তি ছুটে চলেছে। ক্ষীণ ল্যাম্পের আলোয় এবার একটা মুখ দেখা গেল। একটা বাচ্চা, না না, বাচ্চা নয়, শয়তান। নওসের মতো দেখতে, চুল নেই, সারা মুখে যেন কেউ ছুরি দিয়ে প্রহার করার কাটাকুটি দাগ। হালকা হালকা উঠতেও পারে। হেসেই চলেছে। সে কি নারকীয় হাসি! আর ফিস ফিস করে কিছু একটা বিড় করে চলেছে। আচ্ছা, তবে তবে এই সেই আনমন চাই। কি 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 চাও তুমি? মাথা আঁকড়ে ধরে পাম চিৎকার করতে থাকলো। না 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 না, চলে যাও। তার হৃদগতি যেন অনেকটাই বেড়ে গেছে, সেটা সে নিজেই স্পষ্ট বুঝতে পারল। আমার ব্রেন একটুও কাজ করছে না। হঠাৎ যেন একটা উপায় তার মাথায় জয়লাভের পথ প্রদর্শকের মতো চলে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেন, ঠিক ঠিক ঠিক। নাউসকে শেষ করার একমাত্র উপায় ওর ব্রেন ডেথ করা। কিন্তু কিন্তু কিভাবে? সৃষ্টির সাথেই লুকিয়ে থাকে ধ্বংসের বীজ। সৃষ্টিতে ধ্বংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় এসেছে, মাথায় এসেছে। তার এই পাগলামো দেখা বা শোনার মতো কেউ কাছে ছিল না। আসলে কি সত্যি এটা পাগলামো ছিল, নাকি বেঁচে যাওয়ার রাস্তা? প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। এবার আবার জেগে উঠবে। তার অপেক্ষাতেই অধীর আগ্রহে বসে আছে পাম। যেভাবে ইলেকট্রিক্যাল শক দিয়ে জাগিয়ে তুলেছিল, সেই শক দিয়েই ওর ব্রেন ডেথ করতে হবে। নওসের ডানাটা হালকা নড়ে উঠল। এটাই সুযোগ। পাম সেই সরঞ্জামগুলি দিয়ে শক দিতে শুরু করলো নওসকে। নওস আবার সেই অসহ্যকর আর্তনাদে ফেটে পড়ল। যে মেয়েটি এতক্ষণ হাসছিল, সেও আর্তনাদ করতে শুরু করল। কিছুক্ষণ পর নওস চুপ হয়ে পড়ে গেল। লাইট তখন চলে এসেছে। তার আলোতে দেখা গেল নওসের বডিটা। পাম নওসের ব্রেন মনিটর করে দেখল ব্রেন কোনো কাজ করছে না। আর এতক্ষণে নওসের জেগে যাওয়ারও কথা ছিল। বাইরে দেখতে পেল একটা কালো ধোঁয়া সাদা হয়ে ক্রমে আকাশের সাথে মিশে গেল। পাম নওসের দেহ টুকরো টুকরো করে দিল, যাতে আর কোনো ক্রমে সে উঠতে না পারে। ওই আনবর্ন চাইল্ডটা এতক্ষণ নওসকে হেল্প করছিল। পাম মনে মনে ভাবল, পুলিশ তো এসব জেনে তাকে কালি নিয়ে যাবে, আর সে জবাব দেবে কি? 7-5 ভাবনা ছেড়ে দিয়ে নিজেই বলল, পালাতে হবে, এদের ছেড়ে পালাতে হবে। তার কথায় একটা ভয়ের ছাপ স্পষ্ট। লিলি এখনো অচৈতন্য। ওকে কাঁধে তুলে কামড় খাওয়া পাটা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পামের বেশে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতে না যেতেই একটা প্রশ্ন তার মনে উদয় হলো। প্রফেসর প্রাচীর মতে নমস এর আনবর্ন চাইল্ড মেরিগোকে মেরেছে, কিন্তু তাতে ওর লাভ কি? কিছু পরেই আবার তার মুখটা চিন্তায় ঘেমে উঠল। নমসের আনবর্ন চাইল্ডের পিশাচকে তো পাম দেখেছে। তার মাথায় কোনো চুল ছিল না, কিন্তু মেরিগো বলেছিল ওকে আর লিলিকে যে ভয় দেখাচ্ছিল তার চুলগুলো তো মেরিগো চুলের মতোই বাদামি ছিল। তাহলে পামের মুখের কাছে তখন লিলির বাদামি একগুচ্ছ চুল এসে পড়েছে। আরে, লিলির চুল তো কালো। তাহলে কি নাউসের আনবর্ন চাইল্ড সব আনবর্ন চাইল্ডদের আত্মাকে জাগিয়ে দিয়েছে? কোল থেকে ঠেলে নামিয়ে দিল লিলিকে। দেখল
এটা লিলি নয়। তার মুখটাও যেন অপরিণত, ঠিক যেন একটা মাংসের গোল বলের উপর সাদা মণিহীন বড় বড় দুটো চোখ বসানো, অর্থাৎ ঠিক যেন একটি ভ্রূণের মাথায় বাদামি চুল বসানো, কিন্তু শরীরটা লিলির মতোই বড়। সেই ভয়ঙ্কর মূর্তিটার মুখ দিয়ে একটা নারকীয় পৈশাচিক হাসি বেরিয়ে এলো। তখনই পামিরের মনে পড়ল অতীতে তার করা এক জঘন্য কাজের কথা। নো 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 পামির, আমি এটা করতে পারবো না। আরে তুমি কেন বুঝছো না মেরি? বেকার কাঁদছো তুমি। আমাদের একটা ভুলের জন্য ওই বেবিটা তোমার পেটে এসে গেছে। এখানে কেউ জানলে আমাদের আস্ত রাখবে না, আমাদের জেলে দিয়ে দেবে। তাই বলছি, বেশি দিন হবার আগেই তুমি অ্যাবর্শনটা করিয়ে নাও। কিন্তু পামির। কোনো কিন্তু নয় মেরি, একটা ভ্রূণ নষ্ট হলে কিচ্ছু হবে না, আমরা তো বেঁচে যাব। সব কথা পামিরের মুহূর্তেই মনে পড়ে গেল। IARI থাকাকালীন ট্রান্সজেনিক প্রাণী পরিচর্যা করতে গিয়ে পামির ভুল করে মেরিগোকে প্রেগনেন্ট করে ফেলে, আর পুলিশ IARI মেম্বারদের থেকে বাঁচার জন্য সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে দেয় তারা। তাহলে কি মেরিগোকে ভয় দেখিয়েছিল ওই? না 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 না। ভয় কিছুটা পিছিয়ে গেল পামির ছদ্মবেশ উধাও, সব যেন কেউ টেনে নামিয়ে দিয়েছে। গোগ্রাসে বার দুই ঠোক গিরে ঘাম মুছতে মুছতে কাঁপা কাঁপা কণ্ঠে পামির বলল, লিলির মণিহীন চোখগুলো হঠাৎ যেন বড় হয়ে গেল। ক্রমেই দেখা গেল কালো মণির জায়গাটা রক্তের ন্যায় লাল হয়ে উঠেছে, যেন এই বুঝি ঠিকরে বেরিয়ে আসে। অচেনা কণ্ঠে অমানবিক কর্কশ হাসি হাসতে হাসতে উত্তর দিল, অমানবিক হাসিটাতে ওই পৈশাচিক কণ্ঠ ছাড়াও আরও দুটো কণ্ঠ ছিল, একটা মেরিগোর আর একটা লিলির। শুনছিলেন লেখক রূপম মুখার্জির কলমে দি আনবর্ন চাইল্ড। শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে। শুভরাত্রি।